হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ চাইনিজ থ্রিলার সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। আর আমি যদি বলি, এ পর্যন্ত আমি চাইনিজ যতগুলো থ্রিলার অ্যাকশন সিনেমা এক্সপ্লেন করেছি তার মধ্যে এটা সবচেয়ে বেস্ট হতে চলেছে। হয়তো অনেকে বিশ্বাস করবে না, বাট অ্যাকচুয়ালি বিশ্বাস করা উচিত। তো আজকের ভিডিওতে আমি জাস্ট এই সিনেমা সম্পর্কে খুবই সংক্ষেপে বলবো, কিন্তু অ্যাকচুয়াল যে সিনেমাটা রয়েছে সেটা অনেক মজার এবং প্রতিটা মুহূর্ত এনজয় করার মতো। আর আমরা নর্মালি তোমাদের যে এক্সপ্লেনেশন ভিডিওগুলো উপহার দিই, এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাদের অ্যাকচুয়াল সিনেমাটা ডাউনলোড করতে হয়, এবং যে সিনেমাটা সবচেয়ে বেটার হয় আমরা মাঝে মাঝে সেই সিনেমাটা দেখি। তো এটা সেরকম একটা সিনেমা ছিল যেটা দেখলে পুরো পয়সা উসুল হবে। তো যাই হোক, এই সিনেমাটার নাম হচ্ছে দ্য হোয়াইট স্টর্ম। আর হোয়াইট স্টর্ম না হওয়ার কারণটা হচ্ছে, এই সিনেমাতে আমরা দেখবো আমাদের পার্শ্ববর্তী যে দেশটা রয়েছে বার্মা, সেই দেশে অনেক ড্রাগ বা হেরোইন উৎপাদন হয় বা কোকেন উৎপাদন হয়। তো ওই কোকেন মনে করো চীন এবং হংকং এ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং সকল যুবক যুবতীদের জীবন নষ্ট করছে। তো এই কারণে হংকং এর পুলিশের যে নার্কোটিক ডিপার্টমেন্ট রয়েছে তারা সিদ্ধান্ত নেয় তারা এইসব নেশার কারবারিদের সাথে মারাত্মক যুদ্ধে লিপ্ত হবে এবং ধ্বংস করে দেবে সবাইকে। বাট এইসব নেশার কারবারি যারা রয়েছে তারা অনেক বেশি শক্তিশালী, অনেক টাকার মালিক। তো তাদের সাথে পারা অত সহজ নয়। আর এ নিয়ে এই সিনেমাটার কাহিনী এগিয়ে যাবে। তো প্রথমে সিনেমাটার কাহিনী একটু স্লো লাগলেও বা একটু বুঝতে কষ্ট হলেও পরে যখন সিনেমাতে ঢুকে যাবে তখন তুমি পুরো এনজয় করবে। আর প্রথমে বুঝতে একটু অসুবিধা হওয়ার কারণটা হচ্ছে, এই সিনেমার যে ক্যারেক্টার গুলো রয়েছে যেহেতু চাইনিজ, তাদের চেহারা প্রায় একই রকম, নামগুলো বোঝা টাফ, চেহারাগুলো মনে রাখা টাফ। তবে কিছুক্ষণ গেলে তোমরা বুঝতে পারবে কে কোনটা। আর আমি ভিডিও এডিটরকে রিকোয়েস্ট করবো আপনারাও ভালো মতো প্রত্যেকটা ক্যারেক্টারকে চিনে তারপর এডিটিং করবেন, আবল তাবল মানে কারণ এডিটিং করবেন না। তো যাই হোক, এই সিনেমা এক্সপ্লেন করবো তার আগে এই সিনেমা সম্পর্কে কয়েকটা তথ্য দিই। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2013 সালে, এবং 13 সালে যখন এই সিনেমাটি রিলিজ পায় পুরো চীনে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটি নির্মিত হয়েছিল মাত্র 160 কোটি টাকা বাজেটে, বাট সিনেমাটি বক্স অফিসে আয় করে 500 কোটি টাকার উপরে। এবং এই সিনেমাটি ইস্ট এশিয়ান যতগুলো দেশ রয়েছে, চায়না, হংকং, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং ইউরোপের ফ্রান্স, অস্ট্রিয়া, এর সাথে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র চলেছিল, এবং সব জায়গা থেকে ভালো সাড়া পেয়েছে। আর এই সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 6.6, মানে বুঝতেই পারছো একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে যথেষ্ট ভালো রেটিং। তো চলো এবার আমরা মূল ভিডিওতে যাব, বাট তার আগে ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। তুমি চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো কিংবা চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। তবে আমরা তোমাকে সাজেস্ট করবো যেটা তুমি ভালো মনে করো ওইটাই করো। আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। গাইস, IPL চলছে। তুমি কি বিশুদ্ধ উচ্ছ্বাস এবং আনন্দের জগতে পা দিতে ইচ্ছুক? বাজারে হাজারো গেমের মধ্যে আজকে আমরা একটা অ্যাডভেঞ্চার গেম সম্পর্কে জানবো, যেটা নাম হচ্ছে অ্যাভিয়েটর, যেটা তোমাদের আত্ম এবং পালস রেটকে বাড়িয়ে দেবে। আর এই মোস্ট বেটেড সেরা গেমগুলোর মধ্যে একটি হচ্ছে এটি। আর এটা হচ্ছে একটা লাইসেন্স প্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। তো এখানে প্লেনটিতে টেক অফ করার আগে ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও, আর জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো। আর দেখলে কতটা অনায়াসে সহজেই তোমরা জিততে পারবে। আর এছাড়াও এখানে কিন্তু রয়েছে জেটেস, আন্দার বাহার, ক্যাশেক্স এর মতো গেম। আর তোমরা যদি আমাদের দেওয়া প্রোমো কোড র্যান্ডম 7 দিয়ে রেজিস্ট্রেশন করো তাহলে পেতে পারো 34,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো যেমন বলেছি, এই সিনেমার প্লটটা হচ্ছে হংকং এ, চাইনিজ সিনেমা, কিন্তু প্লটটা হচ্ছে হংকং এর। এবং হংকং এ ব্যাপকভাবে নেশা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং সকল যুবক যুবতীরা এই নেশায় নিজেদের জীবন নষ্ট করছে। তো এর জন্য হংকং পুলিশের যে নার্কোটিক ব্যুরোর হেড রয়েছে, যার নাম হচ্ছে হুতিন, সেই সিনেমার অন্যতম একটা প্রধান চরিত্র, সে সিদ্ধান্ত নিয়েছে এই নেশার কারবারিদের সে ধ্বংস করে ছাড়বে। কিন্তু নেশার কারবার ধ্বংস করতে গেলে ওই ছোট ছোট যারা নেশা বিক্রি করে তাদের ধরে তো লাভ নেই, ডাইরেক্ট বড় ব্যবসায়ীকে ধরতে হবে। তো এর জন্য হুতিনের নজর পড়ে হচ্ছে হংকং এর অন্যতম বড় ড্রাগ ডিলার হাকাইয়ের উপর, মানে সে হংকং এর সবচেয়ে বড় ড্রাগ সাপ্লায়ার। তো এরপর হুটিন করে কি তার দুজন সঙ্গী, একজন হচ্ছে চ্যাং আর আরেকজন হচ্ছে কিনলে, তাদের সাথে মিলে এই ড্রাগ ডিলারদের শেষ করার জন্য মিশন শুরু করে। তো এখানে হুটিনের যে সহকারী কিনলে রয়েছে, সে বর্তমানে গোয়েন্দা বা আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করছে এবং গত 7 বছর ধরে সে হংকং এর ড্রাগ মাফিয়া কিং হাকাইয়ের সাথেই কাজ করছে। এবং গত 7 বছরে সে হাকাইয়ের সবচেয়ে বিশ্বস্ত লোক হয়ে গিয়েছে, ডান হাত হয়ে গিয়েছে। তো যাই হোক, কিনলে ওখান থেকে হাকাইয়ের সকল তথ্য আর কি তোমার হুটিনকে বা পুলিশকে দিত। তো একদিন সন্ধ্যায় কিনলে হাকাইয়ের কাছ থেকে জানতে পারে যে ইন্দোনেশিয়ান অনেক বড় স্মাগলার, জানা হচ্ছে মেলো, তার কাছ থেকে হাকাই বড় একটা ড্রাগসের চালান নিতে যাচ্ছে। তো কিনলে এই খবরটি করে কি হুটিনকে দেয়। তবে এখানে উল্লেখ্য, কিনলে গত 7 বছর ধরে ওই আন্ডার কভার বা গোয়েন্দা হিসেবে শয়তানদের সাথে কাজ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছে। কারণ ওদের সাথে থাকলে প্রথমত জানের রিস্ক থাকে, একদিকে পুলিশও গুলি করতে পারে, কারণ সব পুলিশ তো আর যায় আন্ডার কভার এজেন্ট, আবার সন্ত্রাসীদের সাথে লড়াই মরতে পারে। আর রেগুলার তো তোমার ইচ্ছে অনিচ্ছে হেরোইন খেতে হয়, বুঝতেই পারছো কত কষ্ট। তো এর জন্য ও হুটিন এবং চ্যাংকে বলে যে আমি আন্ডার কভার হিসেবে আর কাজ করতে চাই না, এই পুলিশের পোশাক পরে পুলিশের হয়ে কাজ করতে চাই। আর এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি, এই হুটিন, চ্যাং আর এই কিনলে, তারা তিনজন কিন্তু একসাথে প্রাইমারি স্কুল থেকে একবারে ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছে এবং তারা একসাথে পুলিশে চাকরি করছে, খুব ঘনিষ্ঠ বন্ধু তারা। তো যাই হোক, এখানে ওদের যে বস হুটিন, সে কিনলেকে প্রমিস করে, দেখ ভাই, আমি তোকে কথা দিচ্ছি, তুই একবার প্রমাণ সহ হাকাইকে গ্রেপ্তার কর, এরপর থেকে তুই অফিসে এসে পুলিশের ড্রেস পরে তুই ডিউটি করবি, কোনো সমস্যা নেই। বাট কিনলে বলে, শালা আমার স্ত্রী প্রেগনেন্ট, এই অবস্থায় আমার স্ত্রীর সাথে থাকা আমার জরুরি। কিন্তু তারপরে হুটিন রিকোয়েস্ট করে, দেখ ভাই প্লিজ, আমরা তিনজন ছোটবেলার বন্ধু, একসাথে একটা মিশনে রয়েছি, এটা যে কোনো ভাবে আমাদের সফল করতেই হবে। তো যাই হোক, ওরা কোনোভাবে কিনলেকে মানিয়ে নেয় আর তারপর হাকাইকে ধরা প্ল্যান শুরু হয়। তো এখানে
এখানে জানা যায় হংকং এর ড্রাগ মাফিয়া হাকাই আর ইন্দোনেশিয়ান ড্রাগ মাফিয়া মেলো ইম্পল স্ট্রিট নামে একটা জায়গায় দেখা করতে যাচ্ছে, যেটা খুবই জনবহুল একটা এলাকা। তো পুলিশের খবর পেয়ে চারপাশে ছড়িয়ে যায়, আর রাত 8টায় হাকাই তার নিজের লোকদের সাথে সেখানে পৌঁছে যায়। আর তখন সকল পুলিশ অ্যালার্ট হয়ে যায়। তো এখানে হাকাই করে কি ওই ইন্দোনেশিয়ান মাফিয়া মেলোর সাথে দেখা করে, আর নিচে পুলিশ এক এক করে হাকাইয়ের যত লোক ছিল তাদেরকে ধরতে শুরু করে, মারতে শুরু করে। আর ওই দিকে আমরা দেখি ভেতরে টাকা আর ড্রাগের অদল বদল হয়ে যায়। আর তখনই পুলিশ করে কি হাকাই আর মেলোকে ধরার জন্য সেখানে চলে আসে। বাট ওই সময় হুটিনের কাছে তার বস কমিশনারের ফোন আসে এবং কমিশনার বলে মিশনটি এখনই হোল্ড করো, হাকাইকে ধরো না। তো এই কথা শুনে হুটিন তো রেগে যায়। প্রথমত তার কাছে মনে হয় কমিশনার এর সাথে জড়িত, আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা মিশনের লাস্ট সেকেন্ডে সে এটা হোল্ড করা তো পসিবল নয়। তো এই জন্য হুটিন রেগে করে কি ওর যে বন্ধু রয়েছে চ্যাং ওর নিচে, ওকে ওয়াকি টাকির মাধ্যমে বলে দেয় অ্যাকশন শুরু কর। তবে এর সাথে হুটিন কিনলেকে কল দিয়ে বলে দোস্ত মনে হয় কোনো কিছু সমস্যা রয়েছে, তুই হাকাই কিনে সেখান থেকে চলে যাও, কমিশনারের ফোন এসেছিল, আমরা অন্তত মেলোকে ধরি। তো এরপর দেখা যায় হাকাই কিনলে পালাতে থাকে, আর পুলিশ এবং মেলোর সাথে লড়াই শুরু হয়ে যায়, ওই ইন্দোনেশিয়ান মাফিয়ার সাথে। এবং এখানে গুলাগুলিতে পুলিশরা মেলোকে মেরে ফেলে। আবার ওদিকে হুটিন করে কি কিনলে আর হাকাইকে পালানোর সুযোগ দেয়, মানে অনিচ্ছা সত্ত্বেও পালানোর সুযোগ দেয়, কারণ কমিশনার বলেছে। তো এই কারণে হুটিনের মিশন ফেল হয়ে যায় এবং হুটিন রাগে খেপতে খেপতে তার বসের কাছে যায় এবং বলে আপনি একটা কাজ করছেন। বাট তখন কমিশনার বলে দেখ তোর চেয়ে আমার বয়স বেশি, তোর চেয়ে আমার বুদ্ধিও বেশি। আমরা হাকাইয়ের ফোন কল ট্র্যাক করে জানতে পেরেছি তার থাইল্যান্ডের যে বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ববি, সে মায়ানমারের সবচেয়ে বড় ড্রাগ ডিলার লুকাসের সাথে কন্ট্রাক্টে রয়েছে। আর ওই লুকাসকে পুরো দুনিয়ার পুলিশ ধরতে যাচ্ছে, ও ইন্টারপোলের 1 নম্বর আসামি। কিন্তু মায়ানমার এত রাজনৈতিক অস্থিতিশীল একটা দেশ যে সেখানে ইন্টারপোলও ঢুকতে পারে না, বা ওইখানে লুকাসের পাওয়ারও অনেক। তো এই জন্য যে কোনো মূল্যে লুকাসকে ধরার জন্য আমাদের হাকাইয়ের মাধ্যমে ববি পর্যন্ত পৌঁছতে হবে, ববি থেকে লুকাস পর্যন্ত পৌঁছতে হবে। তো এই কারণে হাকাইকে আমরা ধরিনি, কারণ হাকাইকে যদি আমরা ধরে ফেলি তাহলে লুকাস পর্যন্ত পৌঁছানোর চান্স আমাদের চিরদিনের মতো চলে যাবে, কারণ একমাত্র হাকাইয়ের থাইল্যান্ডের মধ্যে ববি জানে লুকাস কোথায় রয়েছে। আর এরপর আমরা আহত কিনলেকে দেখি। অ্যাকচুয়ালি হয়েছে কি ওই গুলাগুলির মধ্যে পড়ে গিয়েছিল হাকাইকে নিয়ে বেঁচে আসার সময় এবং ওর একটা গুলি লেগেছে। তো এটা দেখে ওর স্ত্রী খুব চিন্তিত হয়ে পড়ে এবং সে বলে আমি প্রেগনেন্ট, তুমি আমাকে এই অবস্থায় আরো টেনশন দিচ্ছ, আর আমি তোমাকে এই অবস্থায় হারাতে চাই না, আমি চাই না আমার সন্তান জন্ম হোক বাবা ছাড়া। তো তখন কিনলে তার স্ত্রীকে প্রমিস করে আমি খুব তাড়াতাড়ি চাকরিটা ছেড়ে দেবে এবং তোমার সাথে থাকবো, আমার চাকরি বাকরির দরকার নেই। তো যেই কথা সেই কাজ। কিনলে ফিরে এসে হুটিনের উপর খুব রাগ করে এবং বলে শালার পর শালা তোর জন্য আমি মরতে মরতে বেঁচে গিয়েছি, আর আমি এখনই চাকরি ছেড়ে দিচ্ছি। বাট হুটিন তখন ওকে বলে দেখ তোর মতো একটা লোক পুলিশে থাকবে না থাক তাতে পুলিশের কিছুই যায় আসে না, কিন্তু তুই যদি আমাদের ছেড়ে যাস তোর কি মনে হয় তুই শান্তিতে থাকবি? আর তখন চ্যাংও কিনলেকে বোঝায় তুই পুলিশের চাকরিটা ছেড়ে দিলি, বাট হাকাইয়ের ডান হাত তুই, হাকাই কি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে? তুই হাকাইয়ের কত তথ্য জানিস, গোপন তথ্য জানিস, হাকাই তো তোকে এবং তোর স্ত্রীকে ডাইরেক্ট মেরে ফেলবে। আর তারপর হুটিন আবারও কিনলেকে বোঝায় দেখ ভাই এই মিশনটা আমরা যখন পুরো করব তখন না থাকবে হাকাই, না থাকবে লুকাস, না থাকবে ববি, তুই নিশ্চিন্তে থাকতে পারবি আর তোর প্রমোশনও হয়ে যাবে। তো এই জন্য তোর কাছে আর কোনো উপায় নেই, তোকে এই পুলিশেই চাকরি করতে হবে এবং এই মিশন শেষ করে তারপর পুলিশের চাকরি ছাড়তে হবে। তো কিনলেও তখন বুঝতে পারো ফাটাবাসের মাঝখানে পড়ে গিয়েছে। তো এই কারণে আবারও পুলিশ ফোর্সে কাজ করতে সম্মত হয়। আর তখন ওর দুই বন্ধু হুটিন এবং চ্যাং ওয়াদা করে যেভাবে হোক আমরা এই মিশন সফল করব, তোকে মুক্ত করব। তো কিনলো এরপর মিশনের জন্য রেডি হয়। আর তারপর ওরা সবাই ব্যাংককে পৌঁছায়, যেখানে ওদের মিশন ছিল হচ্ছে লুকাস পর্যন্ত পৌঁছাতে। আর লুকাস মায়ানমারে ব্যাপক আকারে আফিমের চাষ করে, যেটা থেকে কোকেন হয় আর কি, এবং ওখান থেকে কোকেন তৈরি করে সে পুরো দুনিয়ায় সাপ্লাই দেয়। এবং লুকাস এত শক্তিশালী মায়ানমারে যে তার নিজস্ব সেনাবাহিনী রয়েছে। তো যাই হোক হুটিন এসেছে হচ্ছে এখন থাইল্যান্ডে, আর ওরা তো হংকং এর পুলিশ, থাইল্যান্ডে তো ওদের পুলিশগিরি চলবে না। তো এই কারণে ওদের ইন্টারপোল এবং থাই পুলিশের সাহায্য নিতে হবে। তো এরপর যখন থাই কমিশনারের কাছে যায় তখন থাই কমিশনার হুটিনকে বলে দেখুন আপনারা হংকং এর পুলিশ, আপনারা সর্বোচ্চ এখানে গোয়েন্দাগিরি করতে পারবেন এবং অবশ্যই যে তথ্য পাবেন সেটা আমাদের সাথে শেয়ার করতে হবে এবং কোনোভাবে আপনারা নিজের অ্যাকশনে যেতে পারবেন না। তো এই কথা শুনে হুটিনের তো রাগ হয় যে আগে এই কথা বললো কেন। আর এদিকে আমরা দেখি কিনলে তো হাকাইয়ের সাথে ব্যাংককে পৌঁছে গিয়েছে। আমাদের কিনলে তো ওই ভিলেনের সাথে রয়েছে আর কি। আর হাকাইকে দেখতে পাচ্ছ যেটা যে হলুদ হলুদ ছাপড়ি টাইপ শার্ট পরা আর কি। তো যাই হোক সে ব্যাংককে পৌঁছায় এবং ববি আসে। ববি মানে হচ্ছে ওই থাইল্যান্ডের যে মাফিয়া। তো এরপর হাকাই করে কি ববির মাধ্যমে লুকাসের কাছ থেকে 20 মিলিয়ন ইয়েনের কোকেন কেনার ডিল করে। কিন্তু ওইখানে আমরা দেখতে পাই কিনলে অনেক নার্ভাস ছিল, কারণ ওর ভেতরে ট্র্যাকিং ডিভাইস লাগানো, আর হুটিন ওই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে কিনের উপর নজর রাখছিল। কিন্তু কিনলে ভয় পাচ্ছিল যদি পুলিশ আর সন্ত্রাসীদের লড়াই মাঝখানেও পরে ওকে বাঁচাবে কে। আর ওদিকে আমরা দেখি কিনলে আর হাকাইকে পিছু করতে করতে হুটিন একটা পুলিশের গাড়ি নিয়ে আসছে, বাট পথের মধ্যখানে হঠাৎ করে ওদের গাড়ি রোডের বাইরে চলে যায় হুদাই। তো এই কারণে ওরা হাকাইয়ের পিছু আর করতে পারে না। আবার ওইদিকে ববি আর লুকাসের মিটিং হতে চলেছে, মানে হাকাইয়ের সাথে মিটিং করিয়ে দেবে। আর এখানে আমরা জানতে পারি থাই পুলিশের একজন লোক লুকাসের সাথে মিলিত রয়েছে এবং সে ডাটাবেস থেকে জানতে পারে যে কিনলে আন্ডার কভার এজেন্ট হিসেবে ওদের সাথে রয়েছে। আর তারপর ওই পুলিশ করে কি হুটিনরা যে গাড়ি নিয়ে আসছে সেই গাড়ির যে ড্রাইভার তাকে কল করে বলে যে হাকাইয়ের টিমের একজন কিন্তু পুলিশের লোক। তো এই ড্রাইভারও তখন কল করে ববিকে বলে যে হাকাইয়ের টিমের একজন কিন্তু পুলিশের লোক রয়েছে। তো ববি তখন ওই ড্রাইভারকে বলে ওর ছবি পাঠিয়ে দে যে পুলিশে রয়েছে। কিন্তু এদিকে ড্রাইভার যখন ববিদের সাথে কথা বলছিল তখন হুটিনদের টিমের লোক রনি শুনে ফেলে। আর হুটিনরা বুঝতে পারে ওরা যে পুলিশের গাড়িতে এসেছে এই পুলিশের ড্রাইভারই লুকাসদের সাথে জড়িত এবং থাই
পুলিশও লুকাসের সাথে মিলে কাজ করছে, তার মানে কিনলের জীবন ঝুঁকিতে রয়েছে, কিনলে ধরা পড়ে যাবে। তো এই কারণে এবার হুটিনরা করে কি এই মিশন নিজেদের হাতে নিয়ে নেয়, যে কোনো ভাবে কিনলেকে বাঁচাতে হবে। আর ওইদিকে আমরা দেখি লুকাসের মেয়ে আর তার ছেলে স্যান্ডো ডিল করার জন্য এসেছে, মানে সরাসরি লুকাস এখানে আসেনি। তো যাই হোক স্যান্ডো গাড়িকে অ্যাডভান্স টাকা নেয় আর ববিকে বলে কাল বার্মা বর্ডার এসে তোমার নিজের মাল বুঝে নিও। তো যাই হোক এরপর সবাই যখন চলে যাচ্ছিল হঠাৎ করে ববির সন্দেহ হয় কিনলের উপরে, যে ওই হয়তো পুলিশের উপর মিলে রয়েছে। আবার ওই দিকে ওই থাই পুলিশ ডেটাবেস থেকে জানতে পারে যে কিনলে আন্ডার কভার পুলিশ হিসেবে ওদের সাথে রয়েছে। তো গাড়িকে কিনলে সেই ছবিটা ড্রাইভারের ফোনে পাঠায়, বাট ওই ফোনটাতে এখন হুটিনদের হাতে রয়েছে। তো হুটিন তখন করে কি চালাকি করে কিনলের ছবি না দিয়ে ববির ফোনে হাকারের ছবি পাঠিয়ে দেয়, মানে হংকং এর মেইন ড্রাগ ডিলারের ছবি পাঠিয়ে দেয়। তো ববি তখন তো খেপে যায়, আর তারপরে ববির লোক হাকা এবং কিনলেকে মারার জন্য আসে। তো এখানে তারা হাকাইকে তো ডাইরেক্ট মেরে ফেলে, বাট কিনলেকে মারার ঠিক আগ মুহূর্তে হুটিনরা এখানে চলে আসে এবং ববির লোকদেরকে মেরে ফেলে এবং কিনলেকে অল্পের জন্য বাঁচাতে পারে। তো যাই হোক এরপর হুটিন করে কি ববিকে দিয়ে লুকাস পর্যন্ত পৌঁছানোর প্ল্যান করে, কিন্তু কিনের মাথায় প্রচন্ড রাগ জমে যায় যে শালা অল্পের জন্য আমি মরে সারছিলাম। কিন্তু হুটিন তখন বলে দোস্ত তুই এত টেনশন নিস না, তুই মরবি না আমরা যতদিন আছি, কিন্তু এই মিশন আমাদের পুরো করতে হবে। মানে এখানে কিনলের যে মেইন প্রবলেমটা ছিল হাকাইও কিন্তু মারা গিয়েছে, কিন্তু তারপরেও কিনলেকে আবারও ফাঁসিয়ে দিল হুটিন। আর ওইদিকে আমরা দেখি হংকং এ কিনলের স্ত্রী একটা বাচ্চা জন্ম দেয়, আর ওই সময় সে কিনলেকে অনেক মিস করে, কিন্তু কিনলে তখন সেখানে নেই। আর এইদিকে আমরা দেখি কিনলে মিশন ছেড়ে চলে যেতে চায়, বাট চ্যাং তখন ওকে বোঝায় দেখ দোস্ত আমি নিজে আন্ডারকভার এজেন্ট হতে চেয়েছিলাম, কিন্তু তার বদলে জানি না তুই কিভাবে হয়ে গেলি। অ্যাকচুয়ালি অন ফ্লোর অ্যাকশনে যে মজাটা রয়েছে সেটা অফিসে বসে রিপোর্ট লেখাতে নেই, আর আমার স্ত্রী বাচ্চাও নেই। ইস আমি যদি তোর জায়গায় থাকতে পারতাম। আর এইসব কথা শুনে কিনলে আরো রেগে যায়, বলে নে তুই আমার জায়গায় আয়। তো যাই হোক এরপর হুটিন করে কি ইন্টারপোলের সাথে কথা বলে, কারণ তাদের এখানে ব্যাকআপ দরকার, তারা ডাইরেক্ট থাইল্যান্ডের পুলিশের উপর বিশ্বাস করতে পারছে না। আর এখানে আরেকটা ব্যাপার রয়েছে, লুকাসের টিম তো টাকা পয়সা নিয়ে গিয়েছে, তারা ওই মায়ানমার বর্ডার থেকে তো মালটাল দিয়ে দেবে $20 মিলিয়ন। ওই সময় তারা লুকাসকে ধরবে, কিন্তু আমাদের কিনলে এই ঝামেলার জড়াতে চায় না, কারণ ওর চেহারা অলরেডি মায়ানমার পুলিশ পেয়ে গিয়েছে যে ও আন্ডার কভার হিসেবে কাজ করছে, আর এই তথ্য অবশ্যই লুকাসের কাছে পৌঁছে গিয়েছে, ওকে তো মেরে ফেলবে। তো এই জন্য কিনলে যে কোনো মূল্যে মিশনটা ব্যর্থ করে বাড়ি ফিরতে চায়। তো এই কারণে যখনই হুটিনরা একটু দূরে যায় ওই সুযোগে ও ববির ফোন দিয়ে লুকাসকে কল করে বলে ডিল ক্যান্সেল, টাকা নিয়েছো আমাদের মালের দরকার নেই। আর এখানে কিনলে ভাবছে লুকাস যদি না আসে তাহলে তো মিশন এমনিতে ফেল হয়ে যাবে আর ও বাড়ি ফিরতে পারবে, কিন্তু হুটিনরা তো এটা যায় না। ওরা করে কি মায়ানমার বর্ডারে গিয়ে লুকাসের জন্য অপেক্ষা করতে থাকে কখন মাল নিয়ে আসবে, কিন্তু কিনলে তো জানে এখানে কেউ আসবে না। কিন্তু কিনলের মাথা খারাপ হয়ে যায় যখন দেখে সত্যি সত্যি লুকাসের গাড়ি এখানে আসছে। তো কিনলে পুরো অবাক হয়ে যায়, লুকাস এখানে কেন আসলো, আমি তো না করলাম। আর ওদিকে ইন্টারপোলের অফিসাররা তো চারদিকে নিশানা তাক করে রেখেছে স্নাইপার দিয়ে। তো যাই হোক গাড়ি থেকে যে লোকটা নামে আমরা দেখতে পাই সেটা লুকাস নয়, লুকাসের লোক নেমেছে, বাট লুকাসের মেয়ে মিনা এবং ছেলে স্যান্ডো এখানে এসেছে ড্রাগ ডেলিভারি করার জন্য। তো যাই হোক এরপর স্যান্ডো গিয়ে আসে এবং কিনলেকে জিজ্ঞাসা করে অ্যাডভান্স করলি তারপর আবার ডিল ক্যান্সেল করলে মানে কি, বুঝলাম না তো। ডিল ক্যান্সেল করলে করবি, কিন্তু আমাদের ফুল টাকা দিয়ে তারপর ডিল ক্যান্সেল কর, মাল না নিলে না দিবি তোদের ব্যাপার। কিন্তু এই কথা শুনে হুটিন তো অবাক হয়ে যায়, হুটিনও তো মনে করে এখানে হাকায় লোক হিসেবে এসেছে যে আমরা আবার কখন না করলাম। তো যাই হোক এরপর যখন ড্রাগ ডেলিভারি হবে তখনই হুটিন করে কি লুকাসের ছেলে স্যান্ডোর মাথায় গান পয়েন্ট করে হোস্টেজ বানিয়ে নেয় এবং চারপাশ থেকে ইন্টারপোলের পুলিশ এসে ওদেরকে ঘিরে ফেলে এবং স্নাইপার দিয়ে লুকাসের লোকজনদেরকে পিঁপড়ার মতো মারা হয়। এবং আমরা এখানে দেখতে পাই লুকাসের পোলাপান কিন্তু ধরা পড়ে গিয়েছে, সব লোকজন ধরা পড়ে গিয়েছে। বাট বুঝতে হবে এটা মায়ানমার বর্ডার এবং লুকাসের নিজস্ব সেনাবাহিনী রয়েছে। তো তখনই সেখানে দুটো অ্যাটাক হেলিকপ্টার চলে আসে এবং হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো মেশিন গানের গুলি ছোড়া হয় এবং মনে করো ইন্টারপোলের যত পুলিশ ছিল সব মারা পড়ে। আর হুটিন বুঝতে পারে এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং এখানে হুটিনের যত লোক ছিল সব মারা পড়ে। আর তখন হুটিন উপায় না দেখে লুকাসের যে মেয়ে রয়েছে মিনা ওকে হোস্টেজ বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় রনির সেখানে মৃত্যু হয়। আর এরপর ওদের গাড়ির পেছনে লুকাসের গাড়ি এবং হেলিকপ্টার যেতে থাকে। তো যাই হোক মেশিন গানের গুলিতে ওদের গাড়ি উল্টে যায়। আর এরপর আমরা দেখি লুকাসের লোকজন কিনলে, চ্যাং এবং হুটিনকে মানে তিন বন্ধুকে ঘেরাও করে ফেলে, কিন্তু তখনও হুটিন মিনার মাথায় গান পয়েন্ট করেছিল। তো যাই হোক লুকাস যেহেতু পাক্কা খেলোয়াড় ও এসে হুটিনকে বলে দেখ আমি জানি তোর জীবনের মূল্য রয়েছে আর আমার মেয়েরও জীবনের মূল্য রয়েছে, তো তুই আমার মেয়ের জীবনের বদলে তুই যে কোনো একজনকে এখান থেকে বাঁচাতে পারবি, তোকে তো বাঁচাবে আর এর বাইরে তুই যে কোনো একজনকে নিতে পারবি। কাকে নিবি, কিনলেকে না চেঙ্গেকে? আই মিন ওদের নাম তোর যায় না ওদের দেখিয়ে বলে। তো হুটিনকে তখন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, হুটিন পড়ে যায় বিপদে। আর তখন হুটিন বাধ্য হয়ে কিনলের কথা বলে যে ওকে ছেড়ে দাও। আর ঠিক তখনই লুকাস করে কি চ্যাংকে গুলি করে নিচে যে কুমিরওয়ালা নদী ছিল সেখানে ফেলে দেয়। আর লুকাস তার কথা মতো কিনলেকে ছেড়ে দেয় এবং মিনাকে নিয়ে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক এখানে হুটিন কিন্তু তার বন্ধু চ্যাং এবং রনির মৃত্যুতে পুরোপুরি ডিপ্রেসড হয়ে গিয়েছে এবং এই মিশনে 50 জনের উপরের ইন্টারপোল অফিসারের মৃত্যু হয়েছে। তো এরপর হুটিন ইন্টারপোলে গিয়ে এই পুরো মিশনের ব্যর্থতার দায় নিজের মাথায় পেতে নেয়। আর এই কারণে তদন্ত অফিসাররা হুটিনের পদ ডিমোশন করে ব্যাক অফিসে দিয়ে দেয়, মানে এখন থেকে কোনো অফিসার নয়, ডাটা এন্ট্রির কাজ করবে, পিওনের কাজ করবে, এটা একটা কিছু। তবে হুটিন দায়ভার নেওয়ার আগে কিনলের ব্যাপারে খুব ভালো রিপোর্ট দিয়েছিল যে কিনলে অনেক সাহসিকতার সাথে কাজ করেছে। তো এই কারণে কিনলের ব্যাপক প্রমোশন হয়ে যায় এবং তাকে নার্কোটিক টিমের অফিসার বানানো হয়। আর এরপর আমরা দেখতে পাই শোক সভায় রনির স্ত্রী তার স্বামীর মৃত্যুর জন্য হুটিনকে দায়ী করে, বাট হুটিনের কাছে তখন কান্না করা ছাড়া আর কিছুই করার ছিল না। আর এদিকে আমরা দেখি
কিনলে যায় হচ্ছে চ্যাং এর মায়ের সাথে দেখা করতে। আর এখানে লক্ষ্য চ্যাং এর মা একজন অ্যালজাইমার রোগী, মানে যাদের স্মৃতিশক্তি থাকে না। তো যাই হোক চ্যাং এর মার কাছে কিনলে বলতেও পারে না যে তার ছেলের মৃত্যু হয়েছে। তো এই জন্য কিনলে করে কি তার বন্ধু চ্যাং এর মায়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আর এরপর সিন শিফট হয় এবং আমাদের 5 বছর পরে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই হুটিন ব্যাক অফিসে পিওনের জীবন কাটাচ্ছে, মানে ডাটা এন্ট্রি কাজ করছে। আর অন্যদিকে কিনলে কিন্তু তার ভালো কাজের জন্য প্রমোশন পেতে পেতে অনেক উপর উঠে গিয়েছে। সে এখন নার্কোটিক ডিপার্টমেন্টের চিফ হয়ে গিয়েছে, কমিশনার হয়ে গিয়েছে। মানে এর আগে হুটিন যে পদে ছিল তার চেয়ে উপরের পদে চলে গিয়েছে। আর ওদিকে কিনলের মেয়ের বয়সও 5 বছর হয়ে গিয়েছে, কিন্তু কিনলের স্ত্রী তার মেয়েকে নিয়ে আলাদা থাকে কিনলের কাছ থেকে। কারণ তার ধারণা তার স্বামী যে পুলিশে রয়েছে এজন্য সে বেশি টেনশনে থাকে, সে চায় না তার মেয়ে ওই টেনশনে থাকুক। এমনকি সে তার মেয়েকে বলেও নি যে তার বাবা রয়েছে। আর এই কারণেই কিনলের মেয়ে কিন্তু তাকে আঙ্কেল বলে ডাকে। তো এই কারণে কিনলের মনে অনেক কষ্ট, কারণ সে পরিবারের সাথে থাকতে চায়। আর এখন তার ভালো টাইম, তবে তারপরেও তার পরিবার তার সাথে থাকছে না। আর এই দিকে আমরা দেখি আজকে হংকং এর সমুদ্রে লুকাসের ড্রাগসের ডেলিভারি হচ্ছিল। আর তখন হংকং এর একটা লোকাল মাফিয়া ডাঙ্কি যার নাম, সে লুকাসদের লোকদের উপর হামলা করে। এবং আজকে লুকাসের যে ডেলিভারিটা হচ্ছিল ড্রাগসের, এই ডেলিভারি দিতে কিন্তু স্বয়ং লুকাসের ছেলে স্যান্ট্রো এসেছিল। তো ওই হামলায় যেটা হয়, ডাঙ্কি লুকাসের ছেলে স্যান্ট্রোকে মেরে ফেলে এবং পুরো ড্রাগস চুরি করে নিয়ে যায়। এবং পরের দিন হংকং এর পুলিশ স্যান্ড্রোর লাশ পায়। আর কিনলে তো স্যান্ড্রোকে দেখে চিনতে পারে যে এটা তো লুকাসের ছেলে। আর এই খবরটা হুটিন পর্যন্ত যায়। আর এই কোনো দৌড়িয়ে করে কি স্যান্ড্রো লাশ দেখতে আসে। তো এরপর হুটিন করে কি কিনলেকে বলে, দেখ ডাঙ্কি লুকাসের মাল চুরি করেছে এবং সবচেয়ে বড় কথা লুকাসের ছেলেকে হত্যা করেছে। তো এর জন্য লুকাস তার ছেলে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এবং তার চুরি করা ড্রাগস ফেরত নিতে অবশ্যই হংকং এ আসবে। আর এটাই হবে লুকাসকে ধরার সবচেয়ে সুবর্ণ সুযোগ। কিন্তু কিনলে এখনো তো হুটিনের উপর রাগ করে রয়েছে। আর এই জন্য সে হুটিনকে বলে, দেখ তুই আমাকে অ্যাডভাইস দিস না, তুই তোর ব্যাক অফিসে পিওনের কাজ কর ভাই, এখন আমার লেভেলটা বোস, আমি একজন কমিশনার। কিন্তু এই কথা শুনে হুটিন উল্টো কিনলেকে বলে, দেখ বেশি কথা বলিস না, লুকাস ডাঙ্কিকে মারার আগে আমাদের ডাঙ্কিকে ধরতে হবে, যাতে লুকাস নিজে আমাদের কাছে আসে। কারণ লুকাস অবশ্যই ডাঙ্কির উপর থেকে প্রতিশোধ নেবে। আর আমাদের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে হবে লুকাসের উপর থেকে। তো এটা একটা চরম সুযোগ আমাদের জন্য, একসাথে চল কাজ করি। কিন্তু কিনলে আবারও হুটিনকে বলে, ভাই তুই তো এখন পুলিশও না, তুই ব্যাক অফিসে অফিসিয়াল কাজ করিস, তুই পুলিশের কাজে একদম নাক গলাবি না। আর পুলিশের জানা আছে তাদের কি করতে হবে। তো যাই হুটিন এখানে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ বুঝতেই পারছো হাতি কাদায় পড়লে চামচিকেও লাথি মারে। মানে হুটিন তো একসময় অফিসার ছিল, কিন্তু আজকে হুটিনের কোনো দামই নাই, মানুষের দাম তোর অবস্থানের। তো যাই হোক এরপরে হুটিন সিদ্ধান্ত নেয়, লুকাসের সাথে আমার পার্সোনাল দ্বন্দ্ব রয়েছে, তো আমি এই চান্স মিস করবো না, আমি আমার নিজের মতো করে এই কেস হ্যান্ডেল করবো, লুকাসের উপর থেকে প্রতিশোধ নেব। কারণ বুঝতেই পারছো হুটিনের বন্ধু মারা গিয়েছে লুকাসের হাতে। তো এরপর সে তার ইনফর্মার লাগিয়ে দেয় তথ্য নেওয়ার জন্য, এবং ইনফর্মারের কাছ থেকে জানতে পারে যে আজকে রাতে ডাঙ্কি সমুদ্র পথে টাইওয়ানে পালিয়ে যাবে। তো সেই হিসেবে হুটিন করে কি মিশনে গিয়ে আগে ডাঙ্কিকে গ্রেফতার করে। কিন্তু ডাঙ্কির লোকগুলোর সাথে হুটিন একা পেয়ে উঠছিল না, কারণ হুটিনের তো এখন কোনো ফোর্স নেই। কিন্তু তখন সেখানে কিনলে অল্পের জন্য চলে এসেছে এবং পুলিশের লোকজন ডাঙ্কিকে এবং তার লোকজনদেরকে গ্রেফতার করে। কিন্তু দূর থেকে আমরা দেখতে পাই চ্যাং ওদেরকে ফলো করছে। তো আমরা এটা দেখে শকড হয়ে যাই, কারণ 5 বছর আগে তো বার্মা বর্ডারে হুটিন এবং কিনলের বন্ধু চ্যাং মারা গিয়েছিল, এখনো বেঁচে রয়েছে কিভাবে। তো এটা একটা বড় রহস্য। তো আমরা দেখি ডাঙ্কিকে ধরে কিনলে এবং হুটিন যখন এক জায়গায় ছিল, তখন চ্যাং ইচ্ছে করে ওর চেহারা দেখিয়ে হুটিন এবং কিনলের সামনে দিয়ে যায়। তো এটা দেখে হুটিন এবং কিনলে দুজনেই তো অবাক হয়ে যায়, যেটা আমরা কি দেখলাম, আমাদের বন্ধু চ্যাং এখনো বেঁচে রয়েছে। তো এরপর দুজনে করে কি গাড়ি নিয়ে চ্যাংকে ফলো করে, এবং আমরা দেখতে পাই ফলো করতে করতে শিপইয়ার্ডে এসে ওদের 3 জনের গাড়ি ধাক্কা খায় এবং 3 জন 3 জনের মুখোমুখি হয়। তো 5 বছর পরে 3 বন্ধু মুখোমুখি হয়েছে। তো কিনলে তখন জিজ্ঞাসা করে, তুই এখনো কিভাবে বেঁচে রয়েছিস, কেমনে কি? তো চ্যাং তখন বলে, আমি তো লুকাসের হয়ে কাজ করি। তো এই কথা শুনে সে করে কি চ্যাং এর দিকে গান পয়েন্ট করে। বাট তখন চ্যাং হুটিনকে বলে, আচ্ছা তুই কি জানিস না 5 বছর আগে কি হয়েছে, তোদের ওই মিশন কেন ফেল হয়েছিল? ওই মিশনটা ফেল হয়েছিল এই কারণেই, কিনলে আগেই লুকাসকে কল দিয়ে বলেছিল ডিলটা ক্যান্সেল করার জন্য, এবং তারপর তোরা যেহেতু গিয়েছিল এই কারণে লুকাসের সন্দেহ হয় এবং সে তার পুরো আর্মি নিয়ে অ্যালার্ট হয়েছিল। আর চ্যাং বলে, এই কথাটা আমি লুকাসের মেয়ে মিনার কাছ থেকে জানতে পেরেছি। তো এখানে আমরা জানতে পারি ওই দিন চ্যাংকে যে গুলি করা হয়েছিল, গুলি করার পর ও যে কুমিরের নদীতে পড়ে গিয়েছিল, ওই কুমিরের কাছ থেকে বাঁচার জন্য ও একটা পরিত্যক্ত গাড়িতে ঢোকে, ওই পানিতে পড়া গাড়িতে ঢোকে, ওদের গাড়িতেই ঢোকে। আর সেখান থেকে সে যখন বেঁচে ফিরে তখন লুকাস ওর প্রশংসা করে এবং ওকে বাড়িতে নিয়ে যায়। আর তারপর লুকাসের মেয়ের সাথে সম্পর্ক হয় এবং চ্যাং লুকাসের মেয়েকে বিয়ে করে ফেলেছে। সিরিয়াসলি চ্যাং তুই একটা মাল। আর তখন থেকে চ্যাং করে কি লুকাসের গ্যাংয়ের সামিল, মেয়ের জামাই হিসেবে কোটি কোটি টাকার মালিক এবং এইসব ব্যবসা দেখাশোনা করে। আর চ্যাং এখন হংকং এই জন্য এসেছে যাতে সে হুটিনের উপর থেকে প্রতিশোধ নিতে পারে। আর চ্যাং এর দুঃখ হলো এটাই যে হুটিন ওই দিন কেন ওকে বাদ দিয়ে কিনলেকে বেছে নিল, আর ওই রাগটা এখনো চ্যাং এর মধ্যে রয়েছে। তো ওখানে বুঝতেই পারছে হুটিন বেচারা দুই সাইডই হারিয়েছে, কিনলেও দেখা পায় না, চ্যাংও দেখা পায় না। তো যাই হোক এই কথা বলে চ্যাং ওদের চাকমা দিয়ে চলে যায়। বাট চ্যাং চলে যাওয়ার পরে কিনলে হুটিনকে গ্রেফতার করে পুলিশের কাজে নাক গলানোর জন্য, কারণ এখন তো হুটিন আর পুলিশ নয়। আর এইদিকে আমরা দেখি লুকাসের বড় ছিল তো চ্যাং এর উপর পুরো খেপে গিয়েছে, কারণ ওর মিশন ব্যর্থতার জন্যই ডাঙ্কি পুলিশের হাতে পড়েছে। আর ওই সময় আমরা দেখতে পাই স্যান্ডোর শেষকৃত অনুষ্ঠানে, ছোট ছেলের অনুষ্ঠানে স্বয়ং লুকাস আসে। আর লুকাস তখন চ্যাংকে জানায় সে সাথে কিনলের স্ত্রী এবং বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, আর কিনলের স্ত্রী এবং বাচ্চার বিনিময়ে সে ওদের কাছ থেকে ডাঙ্কিকে ফেরত নেবে। মানে চিন্তা কর লুকাসই, আর এই কাজটা করতে হবে স্বয়ং চ্যাংকে। তো যাই হোক এরপর করে কি
ভিডিওটা কিনলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তো কিনলে যখন এই ভিডিও দেখে সে ডাঙ্কিকে ডাইরেক্ট জেল থেকে ছাড়িয়ে লুকাসের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বের হয়ে যায়। কিন্তু এদিকে পুলিশ চিফ এই কথা জানতে পারে, আর পুলিশ চিফ এখনো হুটিনের ভক্ত, সে গিয়ে হুটিনকে এই কথা বলে দেয়। আর তখন হুটিন পুলিশ চিফকে বলে আমি জানি ওদেরকে কোথায় পাওয়া যেতে পারে। তো এরপর হুটিন আর পুলিশ চিফ বুদ্ধি করে কি চিফকে জিম্মি বানায় এবং জেল থেকে বের হয়। আর এদিকে আমরা দেখতে পাই শহরের বাইরের বিল্ডিং এ চ্যাং, ক্লোই আর কিনলের মেয়েকে ধরে রেখেছে, কিনলের স্ত্রী এবং মেয়েকে। তো কিনলেও সেখানে ডাঙ্কিকে নিয়ে পৌঁছে যায় আর ডাঙ্কিকে চ্যাং এর হাতে তুলে দেয়। আর চ্যাং তখন কিনলেকে বলে কিনলে তোর হয় এখন তোর স্ত্রী নয়তো তোর মেয়ে, যে কোনো একজনকে বাছাই করতে হবে। সেই দিন যেভাবে লুকাস আমাকে এবং তোর মধ্যে থেকে যে কোনো একজনকে বাছাই করতে বলেছিল সেটা এখন তোর করতে হবে। বাট তখনই সেখানে আরেক বন্ধু হুটিন চলে আসে আর সে চ্যাংকে বোঝানোর চেষ্টা করে যে দেখ কিনলেকে আমি কেন সেদিন সিলেক্ট করেছিলাম। কিনলের স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল আর ও অলরেডি গত 8-7টা বছর আন্ডার কভার এজেন্ট ওর জীবনটা নষ্ট করে দিয়েছিল। তো ওই জন্য আমি ওর জীবন সিলেক্ট করেছিলাম। আর তাছাড়া তোরা দুজনেই তো আমার আপন ভাইয়ের মতো। আর তখন কিনলে চ্যাংকে বলে দেখ গত মিশনটা আমার জন্য ফেল হয়েছে, তো এই কারণে যদি কাউকে শাস্তি পেতে হয় সেটা আমার পাওয়া উচিত, কারণ ওই মিশন ফেলের জন্য আমাদের জীবনটা এই পর্যায়ে চলে এসেছে। যেমন তুই এখন সন্ত্রাসী হয়ে গিয়েছিস, হুটিনের ডিমোশন হয়ে গিয়েছে, তো অপরাধী আমি, আমার শাস্তি পাওয়া উচিত। আর তখন চ্যাংও বিষয়টা বুঝতে পারে যে যত দূরত্বই হোক আসলে বন্ধু তো বন্ধুই হয়, আমাদের মনের টান এখনো রয়েছে। কিন্তু ওই মুহূর্তে ডাঙ্কির গ্যাং করে কি বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে আর ওই মুহূর্তে চ্যাং করে কি কিনলে আর হুটিনের হাতে বন্দুক দেয় এবং বলে যা করার কর। আর তারপর হুটিন চ্যাংকে বলে তুই কিন্তু এখান থেকে আগেই যাসনি, তোর মা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তুই একবার গিয়ে আগে তার সাথে দেখা কর, আমরা আসছি। তো এরপর চ্যাং করে কি ডাঙ্কি কিনে সেখান থেকে চলে যাচ্ছিল আর কিনলে আর হুটিন করে কি লুকাসের যে লোকজন ছিল ওদেরকে মেরে কিনলের স্ত্রী এবং সন্তানকে বাঁচায়। আজকে কিনলের স্ত্রীও বুঝতে পারে যে তার স্বামী তাদেরকে ভালো রাখার জন্য কত কষ্ট করছে, আর এই কারণে কিনলের স্ত্রী তার বাচ্চার সাথে তার স্বামীর পরিচয় করিয়ে দেয় যে এটাই তোমার বাপ, তোমার আঙ্কেল নয়। তো মেয়ের মুখ থেকে প্রথম বাবা ডাক শুনে কিনলে অনেক খুশি হয়। আর এদিকে আমরা দেখি ডাঙ্কির লোকদের সাথে চ্যাং এর লোকদের ফাইট শুরু হয়, কিন্তু চ্যাং তখন সুযোগ বুঝে করে কি ডাঙ্কিকে পুরো বোম দিয়ে উড়িয়ে দেয়। আর তারপর যে যাই হচ্ছে হসপিটালে এবং ওর সাথে আমরা হুটিনকেও দেখতে পাই। বাট চ্যাং এর মা এখনো হুটিনকে তার নিজের ছেলে মনে করছে। আর এর কাউন্টার হচ্ছে বিগত 5 বছর ধরে হুটিনি কিন্তু চ্যাং এর মায়ের ছেলে হিসেবে দেখা করতে এসেছে এবং তার দেখাশোনা করছে নিজের মায়ের মতো, যদিও কিনলের করার কথা ছিল বাট কিনলে প্রতিষ্ঠিত হয়ে গিয়ে একটু কমই এসেছে। তো যাই হোক এখানে চ্যাং এর মা হুটিনকে চ্যাং ভেবে প্রমিস করায় যে তুই অনেক ভালো একটা পুলিশ অফিসার, আমি চাই তুই অনেক বড় পুলিশ অফিসার হবি। আর চ্যাংও তখন কেঁদে দেয় এবং বলে ঠিক আছে মা, আমি নিজের জীবন দিয়ে আমার পুলিশের দায়িত্ব পালন করব। আর তখন ওর মায়ের মৃত্যু হয়ে যায় আর এভাবেই 3 বন্ধু আবারও এক হয়ে যায়। তো যাই হোক তারপর চ্যাং ওদেরকে বলে যে আমি ডাঙ্কিকে লুকাসের ছেলে স্যান্ডুকে মারার কন্ট্রাক্ট নিজেই দিয়েছিলাম যাতে লুকাস হংকং এ আসে এবং আমি তাকে মারতে পারি। এখানে চ্যাংও কিন্তু ডাবল গেম খেলেছে। তো যাই হোক এরপর 3 জন মিলে লুকাসকে মারার ডিসিশন নেয় আর বর্তমানে লুকাস একটা 5 স্টার হোটেলে রয়েছে। তো চ্যাং তার সাথে দেখা করার জন্য প্যান্ট হাউসে যায়, বাট লুকাস তো অনেক ধাওয়ার মাল, লুকাসের সন্দেহ হয়। সে একটা সোর্স থেকে জানতে পেরেছে যে তার ছোট ছেলের মৃত্যুর জন্য চ্যাংই দায়ী। তো এই কারণে সেই কথা চ্যাংকে বলে, বাট চ্যাং তো স্বীকারই যায় না। আর তখন লুকাস চ্যাংকে বলে তাহলে তুই তোর নিজের হাত কেটে প্রমাণ কর তুই নির্দোষ। চ্যাং তখন হাতটাও কেটে ফেলে, তবে তারপরেও লুকাস তাকে ক্ষমা করে না। আর তখন চ্যাং বন্দুক বের করে লুকাসকে ফায়ার করে মেরে ফেলে। ভাই সিরিয়াসলি চ্যাং তুই যদি এটা আগে করতে তাহলে তোর হাতটা কাটা লাগতো না। আর ওই মুহূর্তে আমরা দেখি কিনলে আর হুটিনের ভেতরে চলে আসে এবং লুকাসের লোকদেরকে মেরে ফেলে। বাট তখন এরা জানতে পারে যে লুকাস এত ভোদাই লোক নয়, এত তাড়াতাড়ি মারা পড়বে না, এটা আসল লুকাসই নয়, এটা লুকাসের ডুপ্লিকেট ছিল এবং এটা লুকাসেরই চাল। তো এরপরে লুকাসের লোকজন ওদের 3 জনকে 4 দিক থেকে ঘেরাও করে ফেলে। আর তখন ওরা 3 জন ডিসিশন নেয় ওরা শেষ পর্যন্ত লড়াই করবে, যদি জীবনও চলে যায় কোনো সমস্যা নেই। পার্টটা দেখো, 3 বন্ধু এক জায়গায় বিড়ি খাচ্ছে এবং সিদ্ধান্ত নিচ্ছে মরলে একসাথে মরবো। তো শুরু হয়ে যায় ভয়াবহ গান ফায়ারিং এবং এটা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন সিন এবং এই সিনেমার পুরোটা অ্যাকশন সিনই খুব রিয়েলিস্টিক ছিল। চাইনিজের 160 কোটি টাকায় যে ধরনের সিনেমা তৈরি করে সেটা সিরিয়াসলি হলিউডের চেয়ে ওপি লেভেলের। তুমি চিন্তা করো বলিউডেও এখন 160 কোটি টাকা দিয়ে ভালো একটা সিনেমা তৈরি হয় না। 160 কোটি টাকা বলিউডেও কিন্তু স্বল্প বাজেট বর্তমান হিসাবে, কিন্তু চাইনিজদের কোয়ালিটি কিন্তু 160 কোটি তো অনেক বেশি বেটার হয়েছে। রাশিয়ানদের কোয়ালিটি আরো ভালো হয় কিন্তু ওদের গল্প ভালো থাকে না আর কি। তো যাই হোক এই 3 বন্ধু কিন্তু লুকাসের সকল লোকদেরকে মেরে ফেলে, কিন্তু তখন লুকাস করে কি এই 3 জনের উপর বোম মারে। তো এই বোমে ওরা যখন আহত হয় তখন লুকাস করে কি তার বড় ছেলের সাথে এন্ট্রি করে। তো লুকাস ওদেরকে বলে দেখ এত বছর ধরে দুনিয়ার কোনো পুলিশ আমাকে ধরতে পারেনি, তোরা কোন চুলসাল আমাকে ধরতে পারবি। তো এই কথা শেষ হলে লুকাসের ছেলে করে কি ওদের উপর গান ফায়ারিং করতে শুরু করে আর এর ফলে হুটিনের গায়ে গুলি লাগে এবং সে আহত হয়ে পড়ে। কিন্তু তারপরেও হাতাহাতি লড়াই শুরু হয় এবং এই হাতাহাতি লড়াইতে লুকাসের যে একটা ছেলে একটা মেয়ে ছিল দুজনই মারা যায়। ওই সুন্দরী মেয়েটাও মারা যায়, চ্যাং এর বউটাও মারা যায়। তো সকল বাচ্চাদের মৃত্যু দেখে লুকাস তো পাগল হয়ে যায়। তুমি 10,000 কোটি টাকার মালিক হও, যদি সন্তানই না থাকে তাহলে তো ওই টাকার কোনো দাম নাই। তো লুকাস পাগল হয়ে গিয়ে প্রথমে করে কি তার মেয়ের জামাইকে শুট করে মেরে ফেলে চ্যাংকে, কিন্তু ওদিকে হুটিনের বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে আর কিনলের কাছে একটা গুলি রয়েছে। তো কি করা যায়? তো এর জন্য সেই কিনলেকে বাঁচানোর জন্য নিজে লুকাসের সামনে যায়। তো লুকাস তখন হুটিনকে ঝাঁঝরা করে দেয়, কিন্তু তখনই ওই সুযোগে পেছন থেকে কিনলে ব্যাকআপ নিয়ে করে কি লুকাসকে শুট করে মেরে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই হুটিন কিনলের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো যাই হোক এখানে মিশন ঠিকই কমপ্লিট হয়, কিন্তু এই মিশনে কিনলে তার সকল বন্ধুদের হারিয়ে ফেলে। তো যাই হোক সিনেমাটি এখানেই শেষ হয় এবং বিশ্বাস করে এই সিনেমাটি ওই সময় এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল যে 2013 সালে এর 6 বছর পর প্রপার
একটা স্টোরি শো এটার সেকেন্ড পার্ট আসে, এবং সেকেন্ড পার্টটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। এবং নর্মালি হয় কি, একটা সিনেমা যখন অনেক বেশি হিট করে সেকেন্ড পার্টটা অত বেশি ভালো হয় না, কিন্তু এটার সেকেন্ড পার্টটা আরো বেশি ভালো হয়েছিল। আর এটার প্রমাণ পাই আমরা কিভাবে, সেকেন্ড পার্টের আইএমডিবি রেট ভালো, এর চেয়ে বেটার। সেকেন্ড পার্ট তৈরি হয়েছিল হচ্ছে 200 কোটি টাকা বাজেটে, বাট বক্স অফিস আয় করেছিল এই সিনেমার 4 গুণ, 2000 কোটি টাকা ভাই। এটা কামিয়েছে 500 কোটি টাকা, ওইটা কামিয়েছে 2000 কোটি টাকা। তো এর জন্য অবশ্যই আমাদের এটার সেকেন্ড পার্ট দেখতেই হবে, এবং আমি আমাদের যে টিম রয়েছে তাদেরকে বলে দিয়েছি এটার সেকেন্ড পার্টের যে স্ক্রিপ্টটা সেটা রেডি করার জন্য। তো আশা করছি আগামীকালে হয়তো এটার সেকেন্ড পার্ট তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সিনেমাটি কেমন লেগেছে তোমাদের সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এই সিনেমাটিকে তোমাদের সহজভাবে বোঝানোর জন্য, কিন্তু তারপরে বুঝতে হবে অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো নাম বোঝা একটু কঠিন হওয়া স্বাভাবিক। তবে সত্যি কথা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।